আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে কুমিল্লায় বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন চাঁদপুরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে চলছে ১১ দলীয় ঐক্যের সমাবেশ। অংশ নেবেন জামায়াতের আমির সহ এনসিপি নেতারা। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ। জনগণের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি করার দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগ আমলে অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট, দাবি অর্থ উপদেষ্টার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। এবং মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ কমানো সম্ভব, হাব সভাপতি। আগামী বছর বিমানের টিকিটের দাম সহনীয় হওয়ার আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই উন্নয়ন কর্মকাণ্ড সহ জনগণের দাবি পূরণে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করে তা পূরণ করে। তার প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় সংখ্যাগুরুদের ভাতা প্রদান, খাল খনন কর্মসূচির সূচনা। জনগণই দেশের মালিক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাই দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এর আগে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পথে নেতাকর্মী সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কুমিল্লা থেকে এখন চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সদর উপজেলার কুমারডুগির বিশ্ব খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 3:30টায় তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। বিকেল 5টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে। যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, দেশ শুধু স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে। দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনে যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধানমন্ত্রীর আগমন নিয়ে স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? কয়টা নাগাদ প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে পৌঁছাবেন আমাদেরকে জানাবেন। ভাবনা, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে স্থানীয়দের মাঝে। সকাল 9টা থেকে তীব্র গরমের মাঝে এখানে কানায় কানায় পূর্ণ এই শাহরাস্তি উপজেলার খদ্দর খালের সামনের যে একটি মাঠ রয়েছে, এই মাঠে যে বিষয়টি জানাচ্ছিলেন আপনি, কুমিল্লার বরুড়াতে পথসভা যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের দিকে রওনা দিয়েছেন। কুমিল্লা থেকে চাঁদপুরের যে দূরত্ব, এটি 70 কিলোমিটার মতো, এটি সম্ভবত 35 থেকে 40 মিনিটের মতো লাগবে এই স্থানে পৌঁছাতে। এইখানে স্থানীয়রা যেই ধরনের উচ্ছ্বাস ব্যক্ত করছেন, আপনি এই শুধু মাঠ নয়, আশেপাশের যে ভবন রয়েছে, ভবনের উপরে এবং যে রাস্তাগুলো রয়েছে, রাস্তার পাশে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এখানে স্থানীয়রা সকাল থেকে ভিড় করছেন।
আমি কয়েকটি বিষয় স্থানীয়দের যে বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে তাদের যে দাবি, কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত 4 লেন সড়ক, এখানে ইলিশের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করা সহ, এখানে যে আইন শৃঙ্খলা সহ এখানে কর্মসংস্থানের যে ব্যবস্থাগুলো তৈরি করার বিষয়ে এখানে স্থানীয় দাবি জানাচ্ছেন। আমরা এখানে স্থানীয় দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। জি, আপনারা এখানে যে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে সকাল থেকে অপেক্ষা করছেন, আপনার আসলে কেমন লাগছে সবকিছু মিলে? ধন্যবাদ এটিএন বাংলাকে। আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পর 3 মাসের মাথায় আমাদের চাঁদপুরে আসতেছে। এটার জন্য আমরা খুবই সৌভাগ্যবান। তার পাশাপাশি আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করবো যে আপনাদের আসলে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আপনারা কি কি দাবি আপনারা করবেন প্রধানমন্ত্রী, যে আমাদের প্রত্যাশা করছেন? আমাদের চাঁদপুর আসনে প্রধানমন্ত্রীর কাছে দাবি হচ্ছে গিয়ে বাংলাদেশ রাজনীতিতে অনেকদিন ধরেই ছত্রসংঘ ছিল। এই ছত্রসংঘ যে মিলিয়ে যেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অডিটোরিয়াম দেওয়া হয়, তারপর বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রের অফিসে যেন বিভিন্ন। আমি একটু আরেকজনের কাছে একটু জানার চেষ্টা করবো। এখানে আরো কয়েকজন অনেকগুলো দাবি রয়েছেন, দাবি এবং মানুষের উচ্ছ্বাস, যে আপনি একটু জানতে চাইবো যে আসলে আপনাদের মাঝে কেমন উচ্ছ্বাস বিরাজ করছে? আনন্দ উচ্ছ্বাস আমরা মনে করছি। আমরা হাজীগঞ্জ থেকে এসেছি এই ওয়ারেক বাজারে প্রধানমন্ত্রীকে দেখার জন্য। দীর্ঘ 22 বছর পর এই চাঁদপুর জেলায় উনি অতিক্রম করতেছে। আমাদের দাবি একটাই, চাঁদপুর কুমিল্লা মহাসড়ক 4 লেনকরণ প্রসঙ্গে। আরেকটা দাবি হলো চাঁদপুর ডাকাতিয়া নদী রক্ষা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আমরা যেমনটি জানাচ্ছিলাম, এখানে চাঁদপুরবাসীর অনেকগুলো দাবি রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো পূরণ করবেন, এই ধরনের আত্মবিশ্বাস তাদের আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু আসছেন, দেশ বদলের যে বার্তা প্রধানমন্ত্রী দিচ্ছেন, কুমিল্লাতেও এর আগে একটু আগে যে বার্তা দিয়েছেন, এখানে দেশ বদল করাই, মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। প্রধানমন্ত্রী তার সবটুকু দিয়ে চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী একটি সীমাবদ্ধতার কথা বলেছেন, যে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে ধরনের অর্থনৈতিকভাবে চাপে পড়েছে বাংলাদেশ, অনেক টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে, এই বিষয়টা রোধ করে এবং আগামীতে যেন ব্যয় সংকোচন নীতি অবলম্বন করে এবং মৌলিক যেই কোয়ালিটি কাজের মাধ্যমে এই দেশটি একটি সুন্দর দেশে রূপান্তরিত করতে পারবেন, এই বিষয়টি ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাবনা, চাঁদপুরের শাহরাস্তির এই খদ্দরখাল এলাকা থেকে এই ছিল সবশেষ তথ্য। জি রানা, আপনাকে ধন্যবাদ। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে আশপাশের জেলা উপস্থিত হয়েছেন হাজারো কর্মী সমর্থক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। এছাড়াও এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সমাবেশে অংশ নেবেন 11 দলের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, গণমানুষের গণরায়কে সরকার না মানলে আরো কঠোর আন্দোলন হবে। তাই অনতিবিলম্বে দেশের 70% মানুষের রায়কে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। ছাত্ররা যে জীবন দিলেন, তাদের জীবনকে স্যাক্রিফাইস করলেন এবং এর বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো। এর জন্য আমরা অবশ্য জাস্টিস কামনা করছি, যে এর ন্যায় বিচার এবং জুলাই গণ অভ্যুত্থানের যে একটা চার্টার দিয়েছে, অনুমোদন দিয়েছিল, এটা সরকার কর্তৃক সাংবিধানিকভাবে চার্টারকে অনুমোদন দেওয়া হোক। গণভোটকে কার্যকর করবার জন্য, গণরায়কে সর্ববিধ গ্রহণীয় করে তোলার জন্য সরকারের কাছে জোর দাবি জানানোর জন্য মানুষ কষ্ট করে হলেও এখানে সমবেত হয়েছেন। দর্শক, রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশের খবর রাখছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। খায়রুল, সমাবেশে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন? সাধারণ মানুষ কি বলছেন? ভাবনা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর আলিয়া ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। এখানেই আসলে জামাত সহ যে 11 দলীয় ঐক্য রয়েছে, তারা বিভাগীয় সমাবেশের আয়োজন করেছেন। তারা মূলত 3টি দাবির নিয়েই আসলে এই সমাবেশের আয়োজন করেছেন। গণভোটের গণরায়কে বাস্তবায়ন এবং জুলাই সনদকে বাস্তবায়নের দাবিতেই কিন্তু তারা এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি আসলে 12টার পর থেকেই শুরু হয়েছে। এই বিভাগটির যে 4টি জেলা রয়েছে, সেই জেলার হাজারো কর্মী সমর্থকরা কিন্তু সমাবেশে অংশ নেওয়ার জন্য দলে দলে স্লোগান দিয়ে কিন্তু সমাবেশে অংশ নিচ্ছেন।
যদিও এখন এই গ্রীষ্মের এই কাঠফাটা রোদে তাদের এই সমাবেশে অংশ নিতে কষ্ট হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে এই কষ্ট তাদের কাছে কোনো কষ্ট নয়। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা এর চেয়েও আরো বেশি কষ্ট করার জন্য এবং আন্দোলন করার জন্য রাজপথে যাওয়ার জন্য কিন্তু তারা তৈরি রয়েছেন। 2টার পরে এই সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও প্রচন্ড গরমে এখনো কিন্তু সেভাবে আনুষ্ঠানিকভাবে সমাবেশের যে মূল পর্ব সেটি শুরু হয়নি। জামাতের ইসলামের আমির তিনি কিন্তু সকালেই এই রাজশাহীতে এসে পৌঁছেছেন, তবে এখন পর্যন্ত তিনি সমাবেশস্থলে এসে বা মঞ্চে এসে পৌঁছায়নি। তবে 11 দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তাদের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এখানে এনসিবির যে আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনিও কিন্তু এই সমাবেশে অংশ নেবেন এবং এখানকার যে সকল 11 দলীয় নেতারা রয়েছেন তারা কিন্তু জনগণের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কার চুক্তি সম্পাদন করতে হবে, এর উপরে নির্ভর করছে ভারত বাংলাদেশের সুসম্পর্ক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মনোমিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বার্থে প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। ফারাক্কা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মধ্যে ফেলা হয়েছিল অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষকে সংগঠিত হতে হবে। একটি শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা তো খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাই। আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাজার নিয়ন্ত্রণ করাটা পুরোপুরি নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। আর্থিক শৃঙ্খলা ফেরানোই এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। বিতর্কের মূল্যায়ন পর্বে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কোনো বিশেষ জেলাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক উন্নয়ন নয়, বরং পুরো দেশকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নে বিশ্বাসী বিএনপি সরকার। যে প্রকল্পের দরকার ছিল না, অথবা এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে লুটপাট করার জন্য। গতকালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি ভৌত কাঠামো আছে, দৃষ্টিনন্দন এবং সকল সুযোগ আছে, কিন্তু মানুষ নেই। আমি অসংখ্য উদাহরণ দেব, আমরা গোপালগঞ্জের উদাহরণটা দিই। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিম্ন মধ্যবিত্তদের উপর চাপ না বাড়িয়ে ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রেখে জনবান্ধব বাজেট দিতে হবে নতুন সরকারকে। যে রক্তক্ষরণ আর্থিক খাতে গত সময় হয়েছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জনগণের কে স্বস্তিতে রাখবার জন্য সরকারকে সবসময় যে ব্যয়, সেই ব্যয় কিন্তু সরকারকে করতে হচ্ছে, কিন্তু আয় কিন্তু আমাদের বাড়ছে না। কিন্তু ব্যয় বাড়ার কারণে আয় না বাড়াতে আমাদের যেটা রাজস্ব আহরণ, রাজস্ব বৃদ্ধিতে কিন্তু আগামী বাজেটে আমাদেরকে কিন্তু একটা প্রধান গুরুত্ব হিসেবে আমাদের দেখতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কতিপয় ব্যক্তির হাতে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সরকার তার এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তার জনপ্রিয়তা রক্ষা করবার ক্ষেত্রে অনেকটুকু কিন্তু তার মনসিয়ারা দেখাতে হবে। তাই আসন্ন বাজেট যাতে সকল শ্রেণী পেশার মানুষের, ব্যবসায়ী বলি, নিম্ন আয়ের বলি, মধ্যম আয়ের কথা বলি, যারা ধনী শ্রেণীর হচ্ছে বলছি, সকলের জন্য যাতে এই বাজেট হয়। আমরা কিন্তু সবসময় বাস্তবতাকে স্বীকার করতে চাই, ব্যবস্থা নিচ্ছি যাতে করে অলিগার্কিক ব্যবস্থাপনা ভেঙে যায়।
ছায়া সংসদে সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হওয়ায় বিজয়ী হয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য ঠেকানো গেলে হজের খরচ 5 থেকে 6 লাখ টাকা নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় আগামী বছর হজের বিমান ভাড়া 1 লাখ টাকা করার দাবি জানান তিনি। এদিকে খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে, সেই সাথে নির্ধারিত কোটা পূরণ সম্ভব হবে বলে জানান হাব মহাসচিব। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সাংবাদিক ভাই বোনেরা, রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এ সময় সৌদি সরকারের বাধ্যতামূলক এজেন্সি কোটা নির্ধারণ, 12 বছরের কম বয়সী হজ যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, মোয়াল্লাম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি সহ নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বাংলাদেশে প্রায় 1100 হজ লাইসেন্স রয়েছে। এত সংখ্যক এজেন্সিকে মাত্র 30টি লিড এজেন্সির সাথে সমন্বয় করা একটি বিশাল চ্যালেঞ্জ। নিবন্ধনের পর 12 বছরের কম বয়সী হজযাত্রীদের উপর সৌদি সরকারের নিষেধাজ্ঞা আরোপ করে মক্কা ও মদিনা বাড়ি হোটেল পুরোপুরি অনুমোদন দেওয়ার পূর্বেই আমাদেরকে বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে বাধ্য করা হয়েছে। পরে ভাড়া করা কোনো হোটেল এবং বাড়িতে হাজিদের উঠতে দেওয়া হয়নি। সর্বোপরি এত সব চ্যালেঞ্জের মধ্যেও মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। বৈধ এজেন্সির মাধ্যমে হজ প্যাকেজ বুক করলে খরচ কমে আসবে বলে জানান হাব সভাপতি। হাজিগুলো আসে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এক হাজির থেকে তারা 50,000, 60,000, 1 লাখ টাকা আগে পকেটে নিয়ে নেয়, নিয়ে বাকি টাকাটা আমাদেরকে দেয়। তাহলে এখানে 6 লাখ টাকার প্যাকেজ 7 লাখ টাকা হয়ে যায়। তো সেটা যদি ডাইরেক্ট আমাদের কাছে আসে তাহলে আমরা 6 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে আমরা করতে পারবো। সরকারকে আমরা আহ্বান করব যে মধ্যস্বত্বী যারা হজের লাইসেন্স নাই তারা যেন টাকা গ্রহণ করতে না পারে। শিডিউল ফ্লাইটকে ডেডিকেটেড ফ্লাইট বলে হাজিদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও জানান তারা। সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণে বিমান ভাড়াটি আরো অনেক কম হওয়া উচিত। এছাড়া সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও উমরা আইন সংস্কার করা প্রয়োজন বলে জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সেই জন্য আমরা ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। গেল কয়েকদিনে আইন অমান্যকারী 4 শতাধিক যানবাহনের বিরুদ্ধে সক্রিয়ভাবে মামলা হয়েছে। এতে সিগন্যাল এবং নিয়ম মানতে শুরু করেছেন চালকরা। মনির হোসেন তপু রিপোর্ট। সিগন্যালে লালবাতি জ্বলছে, তা দেখার পর থামেনি এই গাড়িটি। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ধরার পর অকপটে ভুল স্বীকার করেন। ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমাতে চায় পুলিশ। আমি খেয়াল করতে পারি নাই, আমি ভিতরে চলে আসছি, তারপর দেখি লাইট জ্বলছে। এখন আমি মাঝখানে দাঁড়াইতেও পারতেছি না, এইটাই ছিল সমস্যা। না, অবশ্যই সিগন্যালের প্রতি আমার অনেক সম্মান আছে। পুলিশ মাফ করেছি, ঠিক আছে। মামলার যে ভয়টা, হয়তো আমি ধরলে আমাকে রিকোয়েস্ট সে হয়তো মাতৃ পেয়ে যেত, বাট এখন তো এআই, সে আমাকেও চিনবে না। আমি ভুল করলে আমাকে মামলা হয়ে যাবে। ঢাকার দীর্ঘদিনের যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে এআই নিয়ন্ত্রিত স্মার্ট ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন। প্রাথমিক পর্যায়ে ভিডিও বিশ্লেষণ করে মামলা হচ্ছে। টেকনিক্যাল লোকজনের প্রয়োজন আছে, টেকনোলজির সাথে টেকনিক্যাল লোকজনের প্রয়োজন আছে, প্রশিক্ষণের প্রয়োজন আছে, এই বিষয়টা সম্পর্কে জানার প্রয়োজন আছে। হুট করে তো একটা টেকনোলজি একজনের হাতে ধরিয়ে দিলেই তো তিনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং আমরা চাই যত দ্রুত সম্ভব এই নিয়ে আমরা সক্ষমতা অর্জন করতে। কর্তৃপক্ষ বলছে প্রযুক্তি নির্ভর এই নজরদারি চালু থাকলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়বে, কমবে বিশৃঙ্খলা আর ধীরে ধীরে স্বস্তি ফিরবে ঢাকার সড়কে। পুরনো প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম।
তা আবারও প্রমাণ করল ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে, এই ভয়ে নিয়ম মানতে শুরু করেছেন যানবাহন চালকরা। ঢাকার প্রতিটি সিগন্যালে পর্যায়ক্রমে এই প্রযুক্তি চালু করা হবে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 200 উড়োজাহাজ কিনতে যাচ্ছে চীন। এক বিবৃতিতে বোয়িং জানানো হয়, চীনের এই উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে। এদিকে 2 দিনের চীন সফর শেষে দেশে ফিরে ট্রাম্প জানান, চীনের সাথে একাধিক বড় বাণিজ্য চুক্তি সই হয়েছে, তবে তাইওয়ান ও ইরান ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ সফরকে উভয় দেশই সফল বলে বর্ণনা করেছে, তবে বিভিন্ন বিষয়ে যে ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত হতে পারেননি তা স্পষ্ট, যদিও এ ব্যাপারে মুখ খোলেনি কেউ। দ্বিতীয় মেয়াদে এটিই ছিল ট্রাম্পের প্রথম চীন সফর। যুক্তরাষ্ট্রের উপর তেহরানের আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতে ব্রিক্স সম্মেলনে আরাগচি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে আলোচনায় বসবে তেহরান। তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে এজন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি জানান, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষক হিসেবে ইরান সব সময় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত করলে তিনি তা মেনে নেবেন। তেহরানের এই কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসেছে ওয়াশিংটন। গত 17 বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের ফলে পেশাদার এই বাহিনী তাদের মূল কাজ থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর পল্লবী থানায় আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির পুলিশ সদস্যদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গত 17 বছর পুলিশকে ব্যবহার করে যেভাবে পুলিশের নাম বদনাম করেছে, পুলিশকে যেভাবে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, বর্তমান সরকার চেষ্টা করছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে তারা সত্যিকার অর্থেই যাতে জনগণের বন্ধু হিসেবে তারা যাতে কাজ করতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতাটা দরকার। মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং এইগুলো সম্পর্কে জিরো টলারেন্স। আপনারা এটা বারবার টিভিতে দেখেছেন এবং সরকারের এই দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এটা নিয়ে কাজ করতেছি। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রাজধানীর সিরডক মিলনায়তনের ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতের বিপর্যয় ও অর্থনীতির প্রভাব নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের ব্যাংকিং খাতে লুটপাট চালানো হয়েছে। যে ধরনের শাসন ব্যবস্থা আমরা আজকে পাকাপোক্ত করতে চাই, সেটা হচ্ছে চেকস এন্ড ব্যালেন্সের, সেখানে দায়িত্বের বিভাজনগুলো সুস্পষ্ট করা এবং সেখানে আমাদেরকে দায়িত্ব দিতে হবে, কিন্তু আবার দায়িত্বপ্রাপ্তরাও অপব্যবহার করলে হবে না। আগামী 28 মে পবিত্র ঈদ উল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে 26 মের পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। টিকিট বিক্রি শুরুর প্রথম 30 মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে 1,27,00,000 হিট করেছে টিকিট প্রত্যাশীরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ উল আজহাকে ঘিরে দেশজুড়ে কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা।
আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার ময়না এগ্রো ফার্মের বিশাল আকৃতির গরু ক্রিস গেইল। প্রায় 800 কেজি ওজনের এই গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ ও সম্ভাব্য ক্রেতারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের 2 দিনের সংলাপে এই সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগল্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 16 এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল লেবানন, এই সংলাপের পর এর মেয়াদ আরও ৪৫ দিন বেড়েছে। টানা প্রায় 1.5 মাস সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। আগামী রোববার সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। অনুষ্ঠিত হল সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড 2026 সিজন 2 এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের ব্যবসা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, চলচ্চিত্র, নাট্য, সঙ্গীত, মিডিয়া ও কর্পোরেট অঙ্গনের গুণীজনদের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড জিতেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক DA তায়েব। সংবাদ উপস্থাপনায় মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছেন এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, নিউজ প্রেজেন্টার চিন্তিয়া হক এবং এটিএন নিউজ থেকে পেয়েছেন শারমিন রিহা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্বীকৃতি দেওয়ার ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এই সংগঠনের যিনি মালিক আমাদের আকাশ ভাই এবং লোকনা আপু, তারা বারবার অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করছে, যোগ্য মানুষকে এনকারেজ করছে, যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। এখন খুঁজে খুঁজে অ্যাওয়ার্ড দেওয়ার অর্থ হলো কমিটমেন্টে যাওয়া, ভালো কমিটমেন্টে যাওয়া। এই প্রফেশনে এসেছিলাম যে ইম্প্যাক্টফুল কিছু কাজ করার জন্য। যেহেতু আমি প্রাইভেটে কাজ করি, সেহেতু আমি সবসময় চেষ্টা করি আমি আমার কাজের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করার জন্য। কোনো স্বীকৃতি আসলে কাজের অনুপ্রেরণা এবং দায়িত্ব আরো বহু গুণে বাড়িয়ে দেয়। অ্যাওয়ার্ডটি আমার পরিবার এবং আমার অফিসের টিমকে উৎসর্গ করল। এবারে খেলার খবর। সিলেটে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় সুযোগ হয়েছে তার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি একাদশে আছেন। এবাদত হোসেনের জায়গায় খেলবেন শরীফুল ইসলাম। এদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে 3টি। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। বাদ পড়ছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ইমামুল হক ও নোমান আলী। তাদের জায়গা নিয়েছেন সাজিদ খান ও খুররম শেহজাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 166 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে কুমিল্লার বড়ুরায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন চাঁদপুরের খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে চলছে 11 দলীয় ঐক্যের সমাবেশ। অংশ নেবেন জামায়াতের আমির সহ এনসিপি নেতারা। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ। জনগণের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি করার দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগ আমলে অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট, দাবি অর্থ উপদেষ্টার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। এবং মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ কমানো সম্ভব, হাব সভাপতি। আগামী বছর বিমানের টিকিটের দাম সহনীয় হওয়ার আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।